নিচু হয়ে হাঁটু ভেঙে ঘর মুছতে কি অসুবিধা হয়, কোমর যন্ত্রণা করে, এমন একটি অসাধারণ টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের কাজকে সহজ করে দেবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যারা ছোট বাচ্চা আছে বা যারা অফিসে কাজবাজ করা হয়, দেখা যায় ৬-৭ ঘন্টা মোজা পরে থাকার কারণে পাটা ঘেমে যায়, সাদা হয়ে যায়, র্যাশ ওঠে, অনেক সময় চুলকানি হয়। তাই মোজা পরার আগে যদি পায়ে সামান্য পরিমাণে একটু পাউডার এইভাবে লাগিয়ে নেওয়া যায়, পাটা তাহলে ঘামবে না, এমনকি মোজা পরলে পা থেকে দুর্গন্ধও বের হবে না, সেই সঙ্গে কোনো রকম র্যাশ কিংবা চুলকানি ওঠার সম্ভাবনাই থাকবে না। অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন বাচ্চাদের পা সাদা হবে না, এমনকি পাটাও ভালো থাকবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে, টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব গেঞ্জি নিয়ে। এই ধরনের যে গেঞ্জিগুলো থাকে না, অনেক সময় কি হয় বলুন তো, হয়তো ১-২ বার ব্যবহার করা হলেও গেঞ্জিটার গলাটা বড় হয়ে গেছে, বা বাচ্চা হয়তো খুবই রোগা, গেঞ্জিটা পরালে ভালো লাগে না, গলা দিয়ে নেমে যায়। সেক্ষেত্রে একটি কাজ আপনারা যদি করেন, গলার ডিজাইনটাও সুন্দর হয়ে যাবে, এমনকি গেঞ্জিটার গলাটাও কিন্তু সুন্দর একটি শেপ চলে আসবে। এখানে আমি নিয়েছি পুঁতি। এই ধরনের পুঁতি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন, এই পুঁতিটা নিয়ে আমি সুতোর সাহায্যে কিছুটা জায়গা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি ৬-৭টা পুঁতি ব্যবহার করেছি। আপনাদের গলা কতটা বড় হয়েছে সেই হিসাবে আপনারা পুঁতি ব্যবহার করতে পারেন। এখানে গলার ডিজাইনটাও সুন্দর হয়ে যাবে, এমনকি গলাটাও ছোট হয়ে যাবে। এবার সুতোটা এইভাবে টান দেব। সুতোটা টান দেওয়ার ফলে দেখুন পুঁতিগুলো একেবারে কাছাকাছি চলে এসছে, আর গলার ডিজাইনটাই কিন্তু পাল্টে গেছে, কতটা ছোটও হয়ে গেছে তাই না গলাটা। এবার আমি একটু গিঁট দিয়ে দিচ্ছি যাতে সহজে গেঞ্জির পুঁতিগুলো না খুলে যায়। দেখতে পাচ্ছেন এখন কতটা ভালো লাগছে। একই কিন্তু গেঞ্জি, এখন যে রোগা বাচ্চা সেও কিন্তু পরলে গেঞ্জিটা গলা থেকে খুলে যাবে না, এমনকি দারুণ লাগবে তাকে দেখতে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের সাবানের যে প্যাকেটগুলো না, আমাদের যখন সাবান শেষ হয়ে যায়, আমরা সাবান বের করি, নতুন সাবান, প্যাকেটগুলোকে কিন্তু ফেলে দিই। তা প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কি কাজে লাগাতে পারি? সাবানের এই প্যাকেটগুলো, আমাদের বাড়িতে যে এই ধরনের পারফিউম বা সেন্ট থাকে, আমি সামান্য পরিমাণ একটু পারফিউম এইভাবে সাবানের খালি প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে কোথায় আর কি কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের আলমারিতে আমরা অনেকেই ন্যাপথলিন ব্যবহার করে থাকি। দেখা যায় অনেক জামা কাপড় থাকে, এমনকি ন্যাপথলিন দেওয়ার পরেও জামা কাপড় থেকে কীরকম একটি ড্যাম ড্যাম গন্ধ বের হতে থাকে। যেসব জামা কাপড়, শাড়ি বলুন, অনেক দিন আলমারিতে থাকে, পরা হয় না, ব্যবহার করা হয় না, তো এই ধরনের সাবানের খালি প্যাকেটে পারফিউম দিয়ে রাখলে সুন্দর মিষ্টি গন্ধ বের হতে থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি বলুন, শার্ট যেগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় কি হয়, এতে স্টিকার দেওয়া থাকে, নানা রকম লেখা থাকে। আমরা যখন আয়রন করি না, গরম হিটের কারণে যে লেখা বা স্টিকারটা গলতে শুরু করে, আয়রনেও দাগ হয়ে যায়, স্টিকারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এরকম একটি খবরের কাগজ স্টিকারের ওপর এইভাবে দিয়ে রাখি, তারপর যদি জামা কাপড়টা আয়রন করি, তাহলে কিন্তু ডাইরেক্ট গরম হিটটা স্টিকারটার ওপর লাগবে না, যার ফলে গেঞ্জি বা শার্টের স্টিকারটাও নষ্ট হবে না, সেই সঙ্গে আমাদের যে আয়রনটা আছে তাতেও কিন্তু
কোনো রকম দাগ লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব, জামা কাপড় আয়রন করার পর অনেক সময় আমরা এইভাবেই দেখা যায় ইস্ত্রিটাকে রেখে দিই। এইভাবে রেখে দিলে দেখুন অনেক সময় বাচ্চা কাচ্চারা টান দেয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে নষ্টও হয়ে যায়। এই ধরনের যে স্প্রিংগুলো আমাদের বাড়িতে থাকে এগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখুন এখানে একটি স্প্রিং নিয়ে নিয়েছি। এবার স্প্রিংটাকে কি করব, আমাদের যে আয়রনটা রয়েছে বা ইস্ত্রিটা রয়েছে তার তারগুলোকে আমি খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি, মানে ছোট করে গুটিয়ে নিয়েছি। তারপর আমি এইভাবে গোল করে স্প্রিংটাকে দেখুন লাগিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, যে ইস্ত্রিটার তারগুলো আছে না, সেই তারগুলো বন্ধুরা সুন্দর গোছানো থাকবে, ঘরটাও আমাদের এলোমেলো মনে হবে না। যখন আমাদের প্রয়োজন স্প্রিংটা খুলে আবার আমরা ইউজ করতে পারবো, কারণ স্প্রিং কিন্তু সহজে নষ্ট হয় না, আর অনেক দিন এটা আমরা ইউজ করতে পারবো। আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনি এই ধরনের কিন্তু যে জামা কাপড়ের সঙ্গে স্টিকারগুলো থাকে আমরা অনেক সময় এগুলোকে ফেলে দিই, মানে যে কার্ডগুলো থাকে দাম লেখা থাকে কার্ডগুলো, তো এগুলোকে না ফেলে দিয়ে কিন্তু আমরা অনেক ছোট ছোট কাজে এগুলোকে ব্যবহার করতে পারি। বিশেষ করে চাবির রিংয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে অনেক চাবি থাকে, সেই চাবির কোনো রিং থাকে না, দেখতে বাজে লাগে। তাই এইভাবে চাবির রিংয়ের মধ্যে জামা কাপড়ের যে কাঠটা থাকে সেটাকে যদি এইভাবে আমরা ঢুকিয়ে রাখি, দেখুন দেখতেও কত ভালো লাগছে, আর আমাদের অনেকগুলো চাবির জন্য অনেকটা চাবির রিংও কিনতে লাগছে না, কিছুটা হলেও কিন্তু দেখা যায় টাকা আমাদের সাশ্রয় হচ্ছে। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি চুড়ি। এই ধরনের অনেক পুরনো চুড়ি থাকে যেগুলো রং উঠে যায়, অবশ্যই মেটালের চুড়ি নেবেন, কাঁচের চুড়ি কিন্তু ব্যবহার করবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো গেঞ্জি আর একটি লাঠি আর চুড়ি। এবার পুরনো যে গেঞ্জিটা নিয়েছি লাঠির মধ্যে এইভাবে রেখে আমাদের এইভাবে দেখুন চুড়িটাকে ঢুকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে যদি ঢুকিয়ে নিই গেঞ্জিটাকে, তারপর আমরা যদি এইভাবে কাপড়টা চুড়িটাকে ভেতরে রেখে গেঞ্জির কাপড়টাকে এইভাবে বাইরে রেখে একটি গার্ডার দিয়ে টাইট করে আমাদের, মানে খুবই টাইট করে আটকাতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু দড়িরও ব্যবহার করতে পারেন। দেখুন আমি খুব টাইট করে এইভাবে আটকে নিলাম। এবার কি করব, গেঞ্জিটাকে এইভাবে আমি চুড়িটাকে ভেতরে রেখে দেখুন উল্টে দিচ্ছি গেঞ্জিটাকে, ঠিক কিন্তু এমনই করতে হবে বন্ধুরা। দেখুন গেঞ্জিটাকে আমি এইভাবে উল্টে দিলাম। এবার আমরা কি করব, উল্টে দেওয়ার পর আবার টাইটভাবে ধরে একটি গার্ডার দিয়ে আমাদের খুব টাইট করে গার্ডারটা বাঁধতে হবে। আপনারা এখানে আবারও বলছি দড়ির কিন্তু ব্যবহার করতে পারেন। তো একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে গেল। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে নিয়েছি। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ঘর মুছতে গেলে আমাদের নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয়, তাই যদি বাড়িতে মপ আপনাদের না থাকে কোনো টেনশন নেই, এটার সাহায্যেও কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই ঘর মুছে নিতে পারেন। এমনকি যে জায়গায় আপনাদের হাত পৌঁছায় না, বিশেষ করে আলমারির তলা, খাটের তলা, এই জায়গাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন এইভাবে যদি আমরা পরিষ্কার করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারবো, আর চুড়িটার কারণে গেঞ্জিটা কিন্তু আমাদের খুলেও যাবে না, কোনো রকম সেলাইয়েরও প্রয়োজন নেই, আর চুড়িটা দেওয়ার কারণে গেঞ্জিটা কিন্তু ছড়ানো থাকবে, এক জায়গায় গুটিয়ে যাবে না। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা নোংরা হয়েছিল, আর এই সব জায়গাগুলো তো নোংরাই, মানে ধুলো ময়লা আটকে যায়, তাই এই জায়গাগুলো অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই।
অনেক সময় অল্প পরিমাণে মশলা করতে গেলে মিক্সার মেশিনে হয় না, শিলনোড়াও ইচ্ছা করে না। তাই এই ধরনের যে আমাদের বাড়িতে স্টিলের চা ছাঁকনি থাকে, এটার সাহায্যেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলা করে নিতে পারি। অল্প পরিমাণ মশলা যদি হয়, ধরুন 2-3 কোয়া রসুন হয়তো পেস্ট করতে চাচ্ছি, এইভাবে আমরা যদি 2-3 কোয়া রসুন স্টিলের যে ছাঁকনি থাকে না, চা ছাঁকনি, তার মধ্যে এইভাবে ঘষলেই দেখবেন একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। এমনকি কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়ার আপনাদের প্রয়োজনই পড়বে না। দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু এখানে রসুনটা পেস্ট হয়ে যাচ্ছে। শুধু রসুন নয় বন্ধুরা, এইভাবে আপনারা যদি চান একটি গ্লাস নিয়ে যে হাত দিয়ে করবেন না, গ্লাস নিয়ে নেবেন, গ্লাস দিয়ে চা ছাঁকনিটা যেহেতু ধার হয়, এইভাবে একটু ডললেই দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের মশলাটা পেস্ট হয়ে যাবে। শুধু রসুন নয় বন্ধুরা, আপনারা চাইলে টমেটো, এমনকি পেঁয়াজ, সেই সঙ্গে কাঁচা লঙ্কাও কিন্তু এই পদ্ধতিতে আপনারা পেস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা হাতের সাহায্যেও যদি একটু ঘষে নেন, তাও কিন্তু আপনাদের সুন্দর বন্ধুরা পেস্ট তৈরি হয়ে যাবে। তাই ভালো লেগে থাকলে ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রত্যেককেই যে সব সময় অ্যাপ্লাই করতে হবে তা নয় বন্ধুরা, যখন প্রয়োজন তখন আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা উপকার পাবেন। দেখুন কত সুন্দরভাবে আমার একটি ছাঁকনি দিয়েই এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, এমনকি লঙ্কা এই জাতীয় পেস্ট করে নিতে পারবেন। রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করেই দেখতে পারেন। রসুনটাকে আমি একটি টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম। আমরা যখন ডাল সেদ্ধ বসাই, তার মধ্যে আমরা যদি রসুনের টিফিন কারিটা দিয়ে দিই, ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর আমাদের রসুনটাও 1 সেকেন্ডের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, টিফিন কারিটাকে বের করে নিলাম, ঠান্ডা করে নেব। যখন টিফিন কারিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, এবার আমি রসুনটাকে ছাড়িয়ে দেখাবো। সেকেন্ডও সময় লাগবে না, রসুনের যে খোসাগুলো বন্ধুরা একেবারে নরম হয়ে গেছে। এর ফলে আপনারা খুব কম সময়ের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে আপনাদের নখ দিয়ে অনেকটা টানাটানি করার কোনো রকম প্রয়োজনই পড়বে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে।